হোয়াইট ওয়াশ এড়াতে শেষ টি-20তে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে বিশ্রামে লিটনের দল। সিরিজ জিতলেও অনুশীলন উইন্ডিজের। ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে বিপিএল এর ড্রাফটে। অভিযোগ প্রমাণের আগে পদক্ষেপ নেবে না গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজি ফি দিতে ব্যর্থ দুই প্রতিষ্ঠানের জন্য সময় বাড়ালো বিসিবি। বগুড়ায় ভেজা আউটফিল্ডের কারণে এখনো শুরু হয়নি বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় যুব ওয়ানডে। সিরিজে এগিয়ে যাবার লক্ষ্য তামিমদের। এবং এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য 14 ফুটবলার নিয়ে শুরু জাতীয় দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। হারতে হারতে ক্লান্ত টিম টাইগার। নিয়ম রক্ষার ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে মাঠে ঠিকই অনুশীলন করে এরই মধ্যে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং বোলিংয়ে প্রায় 2.5 ঘন্টা ঘাম ঝরান ড্যারেন সামির শিষ্যরা। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা তারা এখান থেকেই নিতে চায়। সাগরিকায় সন্ধ্যা 6টায় শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। চট্টগ্রাম থেকে বিস্তারিত থাকছে তামিম হোসেনের রিপোর্টে। একই হয়তো বলে নিবেদন। ক্যারিবিয়ানরা লম্বা সময় টি-20 ক্রিকেটে ছিল না সেরা ছন্দে। ফর্ম খুঁজে পেতে সিরিজ জিতেও নেই স্বস্তিতে। টানা ম্যাচ খেলার ধকল মাথায় নিয়ে হাজির মাঠের অনুশীলনে। অন্যদিকে হারতে হারতে ক্লান্ত টিম টাইগার। লিটন সালাউদ্দিনরা সীমাবদ্ধ কেবল হোটেলের পরিকল্পনাতেই। দ্বিতীয় ম্যাচে জাকির শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল যাচ্ছে তাই। সবশেষ 7 ইনিংসে 3 ডাকে শামীম করেছেন মাত্র 65 রান। জাকিরের ব্যাটে রান 83। হার্ডিটার তকমা পাওয়া হৃদয়ের অবস্থাও করুন। ব্যাটাতে না পারলেও ডট বলে হাফ সেঞ্চুরি করেছে টিম টাইগার। এমন পারফরমেন্সের পর অনুশোচনার ছিটে ফোটাও হয়তো নেই তাদের মধ্যে। ম্যাচে করা ভুলগুলো নিয়েও নেই কোনো ভুরুক্ষেপ, কারণ চিন্তা থাকলে হয়তো দেখা যেত মাঠের অনুশীলনেই। তবে দল না আসলেও পেস বোলিং কোচ শন টেইট ঠিকই এসেছেন মাঠে। জেমস পেমেন্ট ছিলেন তার সঙ্গে। মাঠের ক্রিকেটটা ছাড়লেও ফিটনেস কতটা জরুরি বেশ ভালোই জানেন তারা, যদিও এই বিষয়টা হয়তো বোঝাতেই পারেননি শিষ্যদের। অনুশীলন না করলেও মাঠের সান্নিধ্যে থাকলেও যে শেখা যায় অনেক কিছু। এদিন হোয়াইট ওয়াশ মিশনে নিজেদের ঘাম ঝরিয়েছেন ক্যারিবিয়ানরা। শুধু সিরিজ জয়টাই তাদের লক্ষ্য নয়, বরং এখান থেকেই আগামী বছরে এশিয়া অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াও টার্গেট। নিয়ম রক্ষার ম্যাচে একাদশে পরিবর্তন আনবে উইন্ডিজ। স্কোয়াডে আসতে পারেন আমির জাঙ্গু। বাংলাদেশ দলেও যে পরিবর্তন আসবে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। শরীফুল ইমন খেলবেন এ ম্যাচে। একাদশে ফেরানো হতে পারে নুরুল হাসান সোহানকেও। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। এবারে ফুটবলের খবর। চাঁদপুরে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে গেছেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পারভিন আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। পারভিন, আমরা চাঁদপুরে আছি। এখানে তৃণমূলে ফুটবলার খুঁজে বের করার একটি প্রকল্পতে আমাদের সঙ্গে আছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। তিনি আজকে এসেছেন এবং এখানে তৃণমূলে ফুটবলার খুঁজে বের করবেন এবং তিনি একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টেও অংশ নেবেন। তো আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। সামনে আমাদের দেশের ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম ভারত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে। দেশের মাটিতে হোম ম্যাচ, বছরের শেষ ম্যাচ। এই ম্যাচটা নিয়ে কিন্তু দেশের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কিন্তু বাংলাদেশ দলের সাফল্য নিয়ে এই ম্যাচটার পারফরমেন্স নিয়ে বেশ আশাবাদী। তো আমরা কথা বলবো তাবিদ আউয়ালের সঙ্গে। তো আমরা গত ম্যাচটাতে যেটা দেখেছি যে হংকংয়ের সঙ্গে আমাদের বাংলাদেশ দল চমৎকার পারফর্ম করেছে। তো সামনে তো আমাদের ভারতের সঙ্গে ম্যাচ। তো ভারতের সঙ্গে ম্যাচের আগে আমাদের কিন্তু 13ই নভেম্বর আফগানিস্তানের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, যদিও আমরা সেটা আয়োজন করতে পারলাম না। শেষ মুহূর্তে আমাদের ব্যর্থতা না, সেটা এএফসি বা মিয়ানমারের অনাপত্তির কারণে আমরা আসলে আপত্তির কারণে খেলতে পারলাম না। তো যে জিনিসটা হয়েছে যে সামনে আমরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছি নেপালকে। তো বারবার নেপালের সঙ্গে কিন্তু আমরা 6 সেপ্টেম্বর একটা ম্যাচ খেলেছি। তো 9 সেপ্টেম্বর আরেকটা ম্যাচ খেলতে পারিনি তাদের রাজনৈতিক অস্থিরতার কারণে। তো কি মনে করছেন, নেপালের সঙ্গে প্রস্তুতি নিয়ে আমরা ভারতের মতো দলকে আমাদের দেশের মাটিতে হারাতে পারবো? না, ধন্যবাদ। দেখেন, আমরা তো
বারবার চেষ্টা করছি, কারণ কেন জানি আমাদের লাক ফেভার করছে না যে সাউথ এশিয়ার বাইরে প্রীতি ম্যাচ খেলার জন্য। আমরা আগে ভুটানের সাথে খেলেছিলাম অ্যান্ড তারপরে নেপালের সাথে খেলেছিলাম। তো এই মুহূর্তে যেটা হোক, যেটা বলেন মানে টেকনিক্যালি মন্দের ভালো, নেপালের সাথে আমাদের কিন্তু দুটো ম্যাচ ছিল ফিফার ফ্রেন্ডলি, আমরা একটা খেলতে পেরেছিলাম, আরেকটা পারি নাই। না পারাতে কিন্তু ওই টুর্নামেন্টটা কমপ্লিট হয় নাই। তো এখন যখন নেপালের সাথে একটা ম্যাচ খেলবো তখন ওই সেপ্টেম্বর 6 এবং 9 টুর্নামেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো একদিকে একটা ফ্রেন্ডলি কমপ্লিট আমরা করতে পারলাম। আর ভারতের যেটা বলেছেন, আমরা ডেফিনেটলি আমরা ফার্স্ট টাইম ভারত, তারপরে সিঙ্গাপুর, তারপর হংকংয়ের সাথে মানে খুবই ভালো খেলেছে আমাদের দল, বাট ভালো খেলার থেকে রেজাল্ট আনতে আমরা পারি নাই, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল। তো আমরা চাচ্ছি এখন অ্যাটলিস্ট বছরটা ভালোভাবে শেষ করতে। দুটো ম্যাচ আছে এশিয়ান কোয়ালিফিকেশনে, আমরা বিশ্বাস করি যদি ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুরকে আমরা হারাতে পারি, অ্যাটলিস্ট গ্রুপে আমরা সেকেন্ড প্লেসে থাকতে চাই। হ্যাঁ, আমরা যখন মার্চে 26 মার্চ আমরা যখন শিলংয়ে খেললাম, তখন কিন্তু ভারত আমাদেরকে নানাভাবে হেনস্থা করেছে এবং আমরা অনুশীলন সুবিধা নিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার সামনে পড়েছিলাম। তো এবার কি আমরা ভারত যখন 18 নভেম্বর ম্যাচ খেলতে আসবে, আমরা তাদের জন্য আসলে অনুশীলন ফ্যাসিলিটিস কেমন দিব? আপনি কি মনে করছেন দেশের ফুটবলের প্রধান হিসেবে আমরা আপনার কাছে কেমন আচরণ প্রত্যাশা করব? দেখেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক ভিন্ন। আমরা বাঙালি কালচারটা সবসময় জানি আত্মীয়তার কালচার। দ্যাট ডাজন্ট মিন আমরা ভারতকে কোনো ছাড় দিব, বাট ডেফিনেটলি যেটা মিনিমাম রিকোয়ার্ড রেগুলেশন অনুযায়ী সেই মিনিমাম রিকোয়ারমেন্টটাই আমরা ভারতকে মানে আনইন্টারাপ্টেড আমরা প্রোভাইড করব। আর এট দ্য সেম টাইম দেশের একটু অরাজনৈতিক ব্যবস্থা তো আছেই, যেটা আমরা জানি। তো আমরা আমাদের সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে আমরা আরও জোরালোভাবে আমাদের পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে আমরা মানে কোঅর্ডিনেশন বাড়িয়ে দিয়েছি, যেন এই ম্যাচকে উদ্দেশ্য করে কেউ কোনো উল্টা চিন্তা না করতে পারে। সো আমরা ভারতের প্রতি সেফটি সিকিউরিটি মেজার্স অ্যাকচুয়ালি আরও বাড়িয়ে দিব। আর বাকি সব ফ্যাসিলিটিস অ্যাজ পার রেগুলেশন ওনারা পাবে, বাড়তিও পাবে না, কমও পাবে না। হ্যাঁ, হংকং ম্যাচে বাংলাদেশ বনাম হংকং ম্যাচে আমরা দেখেছি যে অন্য ম্যাচগুলোর তুলনায় হ্যাসেল ফ্রি ছিল এবং চমৎকার আয়োজনে অনলাইনে টিকিট ছিল, সব কিছু খুব ভালো ছিল। তো এখন বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে তো আরও উন্মাদনা বেশি, তো কি ভাবছেন? ইয়েস, হংকং ম্যাচের সময় আমরা ডেফিনেটলি আমাদের স্টেডিয়ামের ভিতরের ফ্যাসিলিটিগুলোতে অনেক ইম্প্রুভ আনতে পেরেছিলাম। পানির ব্যবস্থা হয়েছিল, ক্লিননেস ছিল, টিকেটিং ওয়াজ সিমলেস। কিন্তু ডেফিনেটলি ট্রাফিক ম্যানেজমেন্ট, বাইরে ক্রাউড ম্যানেজমেন্ট, গেটে ঢোকার সময় এখন আমাদের ত্রুটি ছিল হংকং ম্যাচের সময়। আমাদের ফোকাস থাকবে স্টেডিয়ামের বাইরের ম্যানেজমেন্টটাকে আরেকটু এখন জোরদার করা। তাহলে আমরা বুঝতে পারবো যে না, এই বছরে আমরা একটা ভালো আয়োজনও আমরা সক্ষম হয়েছি দিতে। বছরের শেষ ম্যাচ তো ভাইয়া, একটা জিনিস যে হংকং ম্যাচের কিন্তু 11 নিয়ে সবসময় একটা সমালোচনা হয় যে না, কোচ এই 11 কেন ঠিক করেছে, তার পছন্দের প্লেয়ারদেরকে নির্বাচন করেছে। তো আমরা কি আশা করতে পারি যে ভারত ম্যাচে এরকম হবে না এবং কোচকে নিয়েও আপনারা আরেকটু কঠোর হবেন, তার আচরণগুলো, তার সিলেকশনগুলো নিয়ে আপনারা আরও পর্যালোচনা করবেন এবং করে তার উপর একটু হস্তক্ষেপ করবেন? না, 100%। আপনি দেখেন যে ইন্ডিয়া থেকে শুরু করে আমরা প্রত্যেক ম্যাচের পরেই কিন্তু ন্যাশনাল টিমস কমিটি এবং সাব কমিটি কোচিং স্টাফের সাথে অনেক টেকনিক্যালভাবে আমরা আদান প্রদান করি, হয়তো পাবলিকলি আমরা কথা বলি না। আমি বিশ্বাস করি এই কারণে কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু টিমটা বেটার হয়ে আসতেছে, অভিযোগগুলি একটু কমিয়ে আসতেছে। বাট দ্য সেম টাইম অনেক কিছু কিন্তু আমাদের হাতের বাইরে। যেমন আমাদের একটা প্লেয়ার ফাহমিদুল, সে 2টো হলুদ কার্ড খাওয়ার কারণে উনি নেক্সট ম্যাচ সাসপেন্ড খেলতে পারবে না। তো কিছু প্লেয়ার ইনজার্ড থাকতে পারে, কিছু প্লেয়ার সাসপেন্ডেড থাকতে পারে। বাট আমরা চেষ্টা করব মানে ওই দিনের জন্য বেস্ট 11 প্লেয়ার যারা বাংলাদেশের, তারাই বাংলাদেশের পক্ষে খেলবে। হ্যাঁ, কাবরেরাকে রাখার, তার ভবিষ্যৎ, তাকে নিয়ে তো এত সমালোচনা এবং আপনাদের শেষ যে সভা ছিল সেখানে কিন্তু তার এই যে আচরণগত বিষয়গুলো নিয়ে যেখানে অনেক সমালোচনা হচ্ছে, যে সমালোচনাগুলো নিয়ে কিন্তু আপনারা খুব একটা ভাবেন না। তাকে নিয়ে আপনাদের কি কোনো নতুন বছরে কোনো পরিকল্পনা আছে কিনা, না তাকে নিয়ে কন্টিনিউ করতে চান? না, এখানে কন্টিনিউস করে কিছু না, আমাদের একটা কন্ট্রাক্ট আছে। আমার কন্ট্রাক্টটা বেশি দিন আর নাই। তবে কন্ট্রাক্টের বাইরে অনেক কিছু করা যায়, কিন্তু কিছু কারণ বা ব্রিচের কিছু কারণ থাকতে হয়। তো এখন এই মুহূর্তে আমরা ওগুলোর কোনো ভাবছি না। আমরা ভাবছি ভারত ম্যাচ নিয়ে, নেপাল এন্ড দেন ভারত ম্যাচের পরে, সিন্স আমাদের লাস্ট ম্যাচ এই বছরের জন্য হয়ে গেছে, আমরা নেক্সট ক্যালেন্ডারটাও দেখতে হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, নেক্সট এশিয়ান গেমস থাকতে পারে, অলিম্পিক কোয়ালিফায়ার্স থাকতে পারে, সব প্ল্যানিং করে আমরা তখন হয়তো নতুন চিন্তাতে যাব। বাট এই মুহূর্তে ভারত ম্যাচ পর্যন্ত এখন কোনো চিন্তা নেই কারণ। হ্যাঁ, আমরা কিন্তু মিয়ানমার এবং আফগানিস্তানের ম্যাচ দিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ চেয়েছিল যে এক নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে এবং প্রথমবারের মতো আয়োজন করতে। তো যে জিনিসটা হলো না মিয়ানমারের কারণে, তো আপনারা অলরেডি এএফসিতে আপত্তি জানিয়েছেন। তো আশা করছেন কি যে এই উইন্ডোতে না হলে অন্তত মার্চ উইন্ডোতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে একটা ম্যাচ আয়োজন করা যায় কি না?
ইয়েস, বাংলাদেশ অলরেডি কিন্তু নিরপেক্ষ ভেন্যু হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে। তো খালি আফগানিস্তান না, আপনি জানেন যে পাশাপাশি দেশ ভুটান, নেপাল তারাও হোম ম্যাচ খেলতে পারে না। আরও সিরিয়া, ইরাক তারাও আমার সাথে কথা বলছে যে বাংলাদেশকে তারা লং টার্ম হোম ম্যাচ হিসেবে ইউজ করতে পারে কিনা। তো একটা পর্যায়ে আমরা এগিয়ে গিয়েছি, বাট ডেফিনেটলি মিয়ানমার যে আচরণটা করেছে বাংলাদেশের বিপক্ষে, সেটার ব্যাপারে আমি প্রস্তুতি নিচ্ছি যে একদম সর্বোচ্চ স্তরে আমি যাব, অবজেক্ট করব। যদি কোনো লিগ্যাল অ্যাকশন নিতে হয় আমি লিগ্যাল অ্যাকশন তো পারসিউ করতেছি। কোনোভাবেই আমি এই ইস্যুটাকে আমি ছাড়বো না, কোনোভাবে আমি ছাড়বো না। অ্যান্ড দ্বিতীয় স্টেপ যখন আমরা সক্ষম হব আমি মিডিয়ার সামনে আবার সব পরিষ্কারভাবে শেয়ার করব। ভাইয়া, সামনে তো আপনি বলছিলেন যে সৌদি আরবের ফুটবল ফেডারেশনের প্রধানও আসছেন বাংলাদেশে, তো তার কাছ থেকে আমাদের দেশের ফুটবলের, সৌদি আরব তো বরাবরই আমাদের সঙ্গে ফুটবলের একটা চমৎকার সম্পর্ক, তো সামনেও কি আমাদের চমৎকার কোনো কিছু আমরা তার কাছ থেকে প্রত্যাশা করতে পারি কিনা তার এই সফরে? আমরা অনেক কিছু চাই। আমাদের অ্যাকচুয়ালি সফরটা হলো আমাদের AFC প্রেসিডেন্ট শেখ সালমান বিন আল খালিফা, উনি আসছেন। তার সাথে আমি দাওয়াত দিয়েছি সৌদি আরবিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট, ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন, উনিও আসবেন। আমি আশাবাদী যে সৌদির সাথে আমরা একটা ভালো MOU চুক্তি করতে পারবো, বাট আমি চাই না MOUটা খালি একটা দুটা ম্যাচের ভিতরে সীমিত থাকুক। আমরা হোলিস্টিক চিন্তা করতেছি, আমাদের হাই পারফরমেন্স স্টেডিয়াম, একাডেমি ডেভেলপমেন্ট, সৌদি লিগে বাংলাদেশি প্লেয়ারদের কিছু চান্স দেওয়া, যদিও সেকেন্ড বা থার্ড লিগে হতেও পারে, জয়েন্ট ট্রেনিং উইমেন্সদের জন্য, কারণ সৌদি আরবিয়াতে উইমেন টিম অত ভালো না। আমি অফার করেছি দেন ওয়াই নট বাংলাদেশ তোমাদের উইমেন্স টিমকে আমরা হেল্প করি। তো একটা হোলিস্টিক MOUতে আমরা দিকে যাচ্ছি, অ্যান্ড আমি বিশ্বাস করি যে আমরা একটা সাকসেসফুল পার্টনারশিপের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ ভাইয়া। আমাদের সঙ্গে ছিলেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে, এবং তিনি আশা করছেন যে বাংলাদেশ দল হংকংয়ের সঙ্গে যেমন পারফরমেন্স করেছেন ঠিক তেমন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভারতকেও হারাতে পারবে বাংলাদেশ দল। এবং যেহেতু এটা বছরের শেষ ম্যাচ, লাল সবুজের প্রতিনিধিরা চাইবে যে এই ম্যাচটাতে আগের যে সমালোচনা ছিল, যে ভুলগুলো ছিল, সেগুলো শুধরে নিয়ে সেরাটা দিয়ে আসলে ভারতকে হারাবে এবং বছরটা জয় দিয়ে বছরটা শেষ করবে। এবং আগামী বছর মার্চ উইন্ডোতে যে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ আছে, সে ম্যাচটাও ভালোভাবে পারফর্ম করে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল আরও এগিয়ে যাবে, এবং সেজন্য বাংলাদেশ দলের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই করতে প্রস্তুত আছেন বাফুফের সভাপতি। আমার কাছে এই ছিল চাঁদপুর থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবশেষ খবর। দর্শক, চাঁদপুর থেকে যুক্ত হয়েছিলেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। এবার আবারও ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে BPL এর ড্রাফট টেবিলে। অভিযোগ প্রমাণের আগে কোনো পদক্ষেপ নিচ্ছে না নবগঠিত গভর্নিং কাউন্সিল। এদিকে নির্ধারিত সময়ে পার্টিসিপেশন ফি দিতে ব্যর্থ হবার পরও দুই প্রতিষ্ঠানকে সময় বাড়িয়ে দিয়েছে BCB। আগামী 5 মৌসুমের মধ্যে দলের সংখ্যা 10টা করার লক্ষ্য তাদের। 30 লাখ টাকা খরচ করে 900 পাতার অনুসন্ধান শেষেও কোনো পদক্ষেপ নেই BCBর। সন্দেহভাজনদের নাম আছে, কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকার অজুহাতে অভিযুক্তরাও সুযোগ পাবে BPL এর পরের আসরে। আনটিল প্রুভেন গিলটি, আপনি কিন্তু আমাদের সবার কাছে আপনি ইনোসেন্ট। যখন আমরা ফাইনাল হয়ে যাব, আপনি তো এখন আপনাকে সন্দেহভাজন করা হয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা পেতে চাই, কিন্তু যারা কাজটা করছে তাদেরও একটা সিস্টেম আছে, তাদের একটা সময় দিতেই হবে আমাদের। সো যেই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের হাতে এসে পৌঁছবে সেই মুহূর্তে থেকে কিন্তু এটা এফেক্টিভ হয়ে যাবে। এদিকে নতুন কমিটির নতুনভাবে BPL উপহার দেওয়ার শুরুতেই সেই পুরনো রূপ। ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেওয়ার ডেডলাইন পার হবার পরেও আলাদাভাবে দুই প্রতিষ্ঠানকে সময় দিচ্ছে গভর্নিং কাউন্সিল, যাদের একটা আলোচিত চিটাগং কিংস। এই পর্যায়ে তারা আজকে কোয়ালিফাই করেনি। নেক্সট ডেতে যেহেতু আমাদের ফাইনাল হবে, প্রাইমারি আমরা LOIটা দিব 2 তারিখ, রোববার অথবা সোমবার, 2 বা 3 তারিখে। তো সেই দিন যদি তারা সব ফিল আপ করতে পারে সেটা আমরা দেখব, তারপরে উইল টেক ডিসিশন। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান SQ গ্রুপ আর দেশ ট্রাভেলস বাদে বাকি 9 আগ্রহী প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনায় বসেছিল BCB। কাগজপত্র যাচাই বাছাই চলছে। 2রা নভেম্বরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার লক্ষ্য নীতি নির্ধারকদের। দলগুলোর পক্ষ থেকে পরামর্শ ছিল অনেক। ড্রাফট না করে নিলাম, প্রতি ফ্র্যাঞ্চাইজি থেকে একজন প্রতিনিধিকে গভর্নিং কাউন্সিলে রাখা। এসব অনুরোধে কান দেবে কিনা BCB নিশ্চিত নয়। ব্যাটে বলে না মিললে 3 মাস আগে নাম সরিয়ে নেওয়ার সুযোগ রেখেছে BCB। যদি টার্মিনেশন ক্লজ একটা থাকবে, সেই টার্মিনেশন ক্লজটা 3 মাসের আগে, যেমন ধরেন খেলা যদি ডিসেম্বরে হয়, মৌসুমটা যেহেতু ডিসেম্বরে আমরা
দীর্ঘদিন প্র্যাকটিসে এসেছে। সো তার 3 মাস আগে যদি উনি চলে যেতে চান, উনিও আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানাবেন। আর আমরা যদি কাউকে কোনো কারণে বাদ দিতে চাই, আমরাও নোটিফিকেশন দিয়ে তাকে বাদ দিয়ে দিব। সময় স্বল্পতায় এবার 6 দল, আগামী মৌসুমে 7 বা 8। 5 বছরের চক্র শেষ হবার আগে আইপিএল এর মতো 10 দল করার লক্ষ্য গভর্নিং কাউন্সিলের। এবারের আসরে থাকছে ডিআরএস, আল্ট্রা এস কিংবা স্পাইডার ক্যামের মতো সব প্রযুক্তি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলের বর্তমান রানার্স আপ দলের পরবর্তী আসরে না থাকার সম্ভাবনা প্রবল। ফ্র্যাঞ্চাইজি ফি না দেয়ায় তাদের ডাকা হয়নি সবশেষ সভাতে। তবে কি সামনে বিপিএলে থাকবে না চট্টগ্রামের কোনো দল? সে সংক্রান্তে বন্দরনগরের সমর্থকরা বলছেন এতে ভাটা পড়বে বিপিএলের জনপ্রিয়তা। যদিও আরেক প্রতিষ্ঠান আগ্রহী চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নিতে। চট্টগ্রাম থেকে তামিম হোসেনের রিপোর্ট। বিপিএলের প্রতিটি আসর ঘিরেই হয়েছে নানা বিতর্ক। তবে 12তম আসর নিয়ে কঠোর অবস্থানে বিসিবি। ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে নির্ধারিত সময়। সেই মারপ্যাচেই আটকে গেছে গেলবারের রানার্স আপ চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজি ফি না দেয়ায় বিপিএল এর সভায় ডাকা হয়নি গেলবারের রানার্স আপ চিটাগং কিংসকে। যদিও তাদের আরও একটি সুযোগ দিয়েছে গভর্নিং কাউন্সিল। শেষ পর্যন্ত কিংস সময় মতো সব অর্থ পরিশোধ করতে না পারলে অন্য একটি প্রতিষ্ঠানকে দেয়া হতে পারে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব, যদিও সেটা এখনও চূড়ান্ত নয়। এর আগে বিপিএল এর গেল 11 আসরেই বন্দর নগরী থেকে ছিল ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে এখনও অনিশ্চিত থাকায় হতাশ চট্টগ্রামের ক্রিকেট প্রেমীরা। এখনো দল হয়নি, আমরা অনেক হতাশাজনক, এটা বলা যায় না। আলহামদুলিল্লাহ, দেখি দল হওয়ার ঘোষণা করলে আমরা অনেক খুশি হব। হোম গ্রাউন্ডের জন্য অবশ্যই, যেহেতু চিটাগাঙে ভেন্যু আছে খেলার, সেক্ষেত্রে হোম টিম যদি না থাকে সেটা অবশ্যই হতাশাজনক। যদি আমাদের চট্টগ্রাম না থাকে সেক্ষেত্রে আমাদের চট্টগ্রামবাসী সবারই খারাপ লাগবে। বিপিএল এর 3 ভেন্যু চূড়ান্ত, যার মধ্যে একটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। তবে শেষ পর্যন্ত যদি চট্টগ্রাম দল না থাকে তাহলে এখানে দর্শক খরায় ভুগবে বিসিবি। বিপিএল খেলা যেটা, এটা হচ্ছে যে হোম টিম যদি না থাকে তাহলে দর্শক খরা পড়ে। এটা আমরা চিরকাল দর্শক হিসেবে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং আমরা খুবই হতাশ। দর্শক না থাকলে খেলা ওভাবে জমে ওঠে না। দর্শকই হচ্ছে খেলার প্রাণ। বিপিএল হতে যাচ্ছে, যদি আমাদের চট্টগ্রাম টিমটাই যদি না থাকে বা আমাদের চট্টগ্রামে যদি খেলা হতে যায়, যদি আমাদের চট্টগ্রাম টিমটাই যদি না থাকে তাহলে আমরা কোন টিমকে সাপোর্ট করতে যাব? আমাদের ঘরের মাঠে যদি খেলা হয় তাহলে আমরা চট্টগ্রাম টিমকে সাপোর্ট না করে অন্য টিমকে সাপোর্ট করে আমরা অনুপ্রেরণাটা পাবো না। আমরা চাই আমাদের একটা দাবি আমাদের চট্টগ্রাম টিমটা থাকুক। বিপিএল এর মধ্যে চট্টগ্রাম টিম যদি থাকে তাহলে আমাদের একটা অনুপ্রেরণা দিবে। হোম টিমটা থাকবে না, সেক্ষেত্রে একটা হতাশার জায়গা আছে। এবং দর্শকের ক্ষেত্রে আসলে আমরা বাঙালি, আপনারা জানেন যে আমরা দিন শেষে যাই হোক আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি। যদিও এমনটা প্রত্যাশা নয় কারোই, চট্টলাবাসীর বিশ্বাস শেষ পর্যন্ত বিপিএলে থাকবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। তরুণ ক্রিকেটার তুলে আনতে বিসিবির অ্যাফিলিয়েশনের বাইরে প্রত্যেক জেলায় একাডেমি কাপ আয়োজনের ঘোষণা দিলেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। নির্বাচনের সময় দেশের বাইরে থাকলেও ঢাকায় পা রেখেই এসেছেন বিসিবিতে। জাতীয় দলের জন্য প্রতিটি পজিশনের একাধিক ক্রিকেটার তৈরির লক্ষ্য আসিফ আকবরের। এছাড়াও বাড়াতে চান বয়সভিত্তিক টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রে বসেই হয়েছিলেন বিসিবির কাউন্সিলর, এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক। বর্তমান প্রজন্ম আসিফ আকবরকে গায়ক হিসেবে চিনলেও তিনি সাবেক ক্রিকেটার। উঠে এসেছেন বয়স ভিত্তিক ক্রিকেট থেকে। অধিনায়কত্ব করেছেন কুমিল্লা জেলা দলের। গায়ক আসিফ এখন ক্রিকেট সংগঠক, তাই দেশে পা রেখেই চলে আসেন বিসিবিতে। হোম অফ ক্রিকেট আসিফের হৃদয়ের অংশ। 2001 থেকে 2005 সালেও তৎকালীন এইচপি প্রধান আরাফাত রহমান কোকোর সঙ্গে কাজ করেছেন তিনি। তাই মিরপুরের সবুজ গালিচায় কিছুটা স্মৃতি রোমন্থন করেন এই পরিচালক। দেশে আসছি, আসার পরে দেখলাম যে অলরেডি লেট, এদিন আজকে সকালে চলে আসছি। কারণ এই মাঠের সাথে সম্পর্ক বহুদিনের। এখানে আসছি 2003 সালে, যখন আরাফাত রহমান কোকো সাহেব ছিলেন হাই পারফরমেন্স স্কোয়াডের চিফ, তখন আমরা এই মাঠের প্রত্যেকটি ইঞ্চি চেনা। এই মিরপুর মাঠে যখন সাউন্ড সিস্টেম প্রথম আমি ইমপ্লিমেন্ট করে গেলাম, তো সুতরাং এটা অনেক ইস্যুস হয়তো আল্লাহ তাআলা চাইছে যে এই ছেলেরা মাঠের লোক, তাকে মাঠে পাঠিয়ে দেয়। নতুন বোর্ডে দায়িত্ব পেয়েছেন বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটিতে। কাজটা নিজের জন্য সহজ মনে করেন আসিফ, কারণ নিজেও উঠে এসেছেন এই স্তর থেকে। দায়িত্ব নিয়েই টুর্নামেন্ট বাড়ানোর ঘোষণা দিলেন আসিফ আকবর। সুযোগ আসছে কাজ করার, আর ভেরি ইম্পর্টেন্ট জায়গা যেটা এজ লেভেল,
খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই দায়িত্বটা পাওয়াতে আমার মনে হচ্ছে যে আমার আসলে অনেকদিন পর একটা কাজ পাইলাম, চাকরি একটা বেটার বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ, যেটা বাংলাদেশের জন্য খুব দরকার। একাডেমিগুলো যেগুলো প্রাইভেটলি ক্লিনিকগুলো চালায়, তাদের মধ্যে একটা একাডেমি কাপ করার চিন্তা করছে, যেখানে কোনো বাধা থাকবে না, কোনো স্কুল অ্যাফিলিয়েশন থাকবে না, যারা ওপেনলি যেসব কোচেসরা ক্লিনিক চালায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, 8-10টা ক্লিনিক প্রত্যেক জেলায় আছে, এবং তারা নিজেদের উদ্যোগে কাজটা করে। নতুন পরিচালক তাই নিজের সক্ষমতা নিয়ে ভালোভাবে জানা তার। ছোটদের নিয়ে কাজ করতে মুখিয়ে আসিফ ধীরে ধীরে অবদান রাখতে চান সিনিয়র স্তরেও। বড়দের ব্যাপারে বড়রা কাজ করছে, আমরা ছোট যারা মাত্র আসলাম, এখন ছোট, মাত্র বোর্ডে আজকে প্রথম বিসিবিতে ঢুকলাম, বর্তমান বা আপকামিং প্রজন্ম ইনভলভ থাকবে, যেন আমাদের দেশটার পাইপলাইনে কোনো একটা পজিশনে যে একটা প্লেয়ার না থাকে, 18 মধ্যে ওপেনিং করবে এক সাইডে, এরকম একটা পজিশনে 4-5টা প্লেয়ার না থাকলে তো আসলে জিনিসটা হবে না। সাবেক ক্রিকেটারদের বিসিবিতে আসা দেশের ক্রিকেট উন্নয়নে বড় প্রাপ্তি হবে। যারা মাঠ বিমুখ হয়েছেন তাদেরও ক্রিকেটে সম্পৃক্ত করতে চান আসিফ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা ছাড়াই 14 ফুটবলার নিয়ে শুরু হলো জাতীয় ফুটবল দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররাও। ছুটি কাটিয়ে স্পেন থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হেড কোচ হ্যাভিয়ার কাবরেরার। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পরিবর্তন হলেও তাতে কোনো সমস্যা দেখছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, তবে শেষ মুহূর্তে বদলেছে প্রতিপক্ষ। চিরচেনা নেপালের বিপক্ষে খেলেই ভারত ম্যাচের প্রস্তুতি সারবে লাল সবুজরা। 2 ম্যাচের জন্য 13 দিন আগে ক্যাম্প শুরু বাংলাদেশ ফুটবল দলের। তবে এর পেছনে আরও একটি উদ্দেশ্য আছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। ঘরোয়া লিগে বিরতি চলাকালীন জাতীয় দলের ফুটবলাররা হরহামেশাই চুক্তি ভিত্তিতে খেলে থাকেন বিভিন্ন টুর্নামেন্টে, তাতেই বাড়ে ইনজুরি সংখ্যা। এবার সেই সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা। আমাদের কালচার একটা যেটা জিনিসটা হলো যে মৌসুমী খেলা, খেপ খেলা, তো আপনি তো জায়গায় আপনার যে সুযোগ পাবে সেই খেপ খেলবে। এই খেপ খেলতে গিয়ে তো আপনার ইনজুরিতে আসছে। তো সমস্ত কিছু বিবেচনা নিয়ে আসলে ক্যাম্পটাকে আমরা করা, যে সবাইকে একসাথে করে রাখি। প্রাথমিক স্কোয়াড ঘোষণা না করলেও আপাতত 14 ফুটবলার নিয়ে শুরু ক্যাম্প। ফিরেছেন হংকং ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে না থাকা আলামিন, ইব্রাহিম, সুমন রেজা ও কাজেম শাহ। সদ্য যমজ সন্তানের বাবা হওয়া কোচ হাবিয়ার কাবরেরা যোগ দিবেন আরও কিছুদিন পর। লিগের খেলা না থাকায় বসুন্ধরা কিংসের ফুটবলারদের পাওয়া নিয়ে নেই কোনো জটিলতা। এফসি চ্যালেঞ্জ লিগের ব্যর্থ মিশন শেষে তারাও যোগ দেবেন ক্যাম্পে। আমার মনে হয় না যে এইবার আর সেই রকম কোনো আছে। আমার মনে হয় যে আসলে আমাদেরও তো বোঝার ব্যাপার আছে, কারণ লিগ তো বন্ধ, লিগের খেলাও নাই, এবং আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু এই ম্যাচটাকে নিয়েই, আমরা জানি যে আমরা রেজাল্ট ওই পর্যন্ত যেতে পারি না, কিন্তু ইন্ডিয়ার ম্যাচটাকে সবাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ পরিবর্তন হলেও ভারত ম্যাচের জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারত ম্যাচের জন্য মুখিয়ে আছেন ফুটবলাররা। বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে, তো আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই আরও। ইন্ডিয়া অনেক পরে, মানে অনেক বছর পরে বাংলাদেশ খেলবে। বাট অফকোর্স আমরা মনে করছি আফগানিস্তান নিয়ে আসবে, বাট ওরা আসে না। তারপরে নেপাল দেখতেছি, আর আমার টিম তো 4-5টা নেপালি প্লেয়ার আছে, সবাই ন্যাশনাল টিমে খেলে, তো একটু ফান হবে, ওর সাথে খেলা হবে। নেপাল ম্যাচে দেখা যেতে পারে হামজা চৌধুরী, সমিত সোমকে। 10 নভেম্বর হামজা এলেও সমিত সোমের আসার দিনক্ষণ এখনো হয়নি চূড়ান্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে হকির খবর। 18 দল নিয়ে শুরু হতে যাচ্ছে নারীদের কোটি টাকার হকি টুর্নামেন্ট। 4 জোনে অনুষ্ঠিত হবে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট 2025। 98 লাখ টাকা বাজেটের হকি টুর্নামেন্টে অংশ নেবেন বিভিন্ন জেলার নারী খেলোয়াড়রা। 2 নভেম্বর রাজশাহী জোন থেকে শুরু হয়ে শেষ হবে কুমিল্লা জোনের খেলা দিয়ে। প্রতি জোনের চ্যাম্পিয়ন দল খেলবে বিকেএসপি দলের সঙ্গে। এরপর চূড়ান্ত পর্ব মাঠে গড়াবে ডিসেম্বরের শেষের দিকে। নারীদের হকিতে অংশগ্রহণ বাড়াতে এমন উদ্যোগ বলে জানায় বাংলাদেশ হকি ফেডারেশন। নতুন চুক্তির ক্লজ প্রকাশ না করলেও ইন্টার মায়ামিতে মোটা অঙ্কের অর্থই পাচ্ছেন লিওনেল মেসি। বাৎসরিক $12 মিলিয়ন নিয়ে আর্জেন্টাইন বিশ্ব চ্যাম্পিয়ন তারকাই মেজর লিগ সকারের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এদিকে লা লিগায় আয়ের হিসেবে শীর্ষে কিলিয়ান এমবাপে।
ফরাসি তারকার সাপ্তাহিক আয় 6 লাখ পাউন্ডেরও বেশি। তালিকার শীর্ষ 20 ফুটবলারের 11 জনই রিয়াল মাদ্রিদের। ক্লাব ফুটবলে টাকার খেলা, বছর মাস এমনকি সপ্তাহের হিসাব কষলেও দেখা যাবে লাখ লাখ টাকা পকেটে পুড়ছেন ফুটবলাররা। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও ব্যাংক ব্যালেন্সে কোনো ঘাটতি নেই লিওনেল মেসির। সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। তবে আর্জেন্টিনিয়ান সুপারস্টারের নতুন চুক্তির ক্লজ গোপন রেখেছে মেজর লিগ সকারের ক্লাবটি। যদিও এটুকু জানা গেছে যে 2.5 বছরের কন্ট্রাক্টে 150 মিলিয়ন পাউন্ড পাবেন মেসি, যেটার মধ্যে থাকবে অবসরের পর ক্লাবের ইকুইটি পাবার বিষয়টি। বাৎসরিক বেস স্যালারি 12 মিলিয়ন। এবছর মোট আয় করবেন $2 কোটি বেশি। নির্ধারিত সময় 1 অক্টোবরের পরে হওয়ায় নিউ কন্ট্রাক্টের বিষয়টি নিবন্ধিত হয়নি। তবে এলএম টেনি যে থাকছেন MLS এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্লেয়ার, তা আর বলার অপেক্ষা রাখে না। লিগের হাইয়েস্ট পেইড প্লেয়ার লিস্টে মেসি অ্যান্ড ফ্রেন্ডসের জয় জয়কার। সার্জিও বুস্কেটস 8.8, জর্দি আলবা 6 আর লুইস সুয়ারেস পাবেন $1.5 মিলিয়ন। আর $11.15 মিলিয়ন মেসির পরই 2 নম্বরে সন হিউং মিন। এদিকে লা লিগার সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় শীর্ষে মেসির সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ থেকে সপ্তাহে 6 লাখ পাউন্ডের বেশি আয় করেন ফরাসি বিশ্ব চ্যাম্পিয়ন তারকা। এমবাপের পরই আছেন রিয়ালের আরেক স্টার ডেভিড আলাবা। অস্ট্রিয়ান সেন্টার ব্যাক পান প্রায় 4.5 লাখ পাউন্ড। তার সতীর্থ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের মান্থলি ইনকামও 4 লাখ পাউন্ডের বেশি। এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর কোচ শাবি আলোনসোর সঙ্গে মেজাজ দেখিয়ে পরে আবার ক্ষমাও চেয়েছেন ভিনি। কোচের সঙ্গে এই ঝামেলার মাঝেই শোনা যাচ্ছে সেলেসাও তারকার সঙ্গে নতুন চুক্তির কথা ভাবছে মাদ্রিদিস্তারা। তখন পারিশ্রমিকের তালিকায় আলাবাকে টপকেও যেতে পারেন তিনি। লা লিগায় চলতি বছরের হাইয়েস্ট পেইড প্লেয়ারের লিস্টে শীর্ষ 20-এর 11 জনই রিয়াল মাদ্রিদের। আছেন জুড বেলিংহ্যাম, রদ্রিগো রাও। বার্সেলোনার খেলোয়াড় আছেন 7 জন। শীর্ষ 5-এ আছেন কেবল রবার্ট লেভানডস্কি। টপ 10-এ আছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, রাফিনিয়া, লামিন ইয়ামাল। মাকসুম আলম খান, সময় সংবাদ। জাঁকজমকপূর্ণভাবে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনার 65তম জন্মদিন উদযাপন করল ইতালির শহর নাপোলি। এ সময় নেচে গেয়ে আনন্দ উৎসবে মাতেন নাপোলির সাধারণ ফুটবল ভক্তরা। মানুষটা আর্জেন্টিনার হলেও ফুটবল যে মারাদোনাকে চিরদিনের জন্য আপন করে গেছেন ইতালিয়ানদেরও। তাই তো জন্ম কিংবা মৃত্যু দিবসে আজও মহাসমারোহে স্মরণ করা হয় এই কিংবদন্তিকে। নাপোলির পথে যেন প্রাণের সঞ্চার। বড় একটা পিকআপের ওপর দাঁড়িয়ে ফুটবল ঈশ্বর, ঝাঁকড়া চুল, ফুটবল পায়ে যেন এখনই জালে জড়াবেন বল। ভক্তদের বুঁদ করবেন ফুটবল উন্মাদনায়। তিনি আর কেউ নন, ফুটবলের জাদুকর দিয়েগো আর্মান্দো মারাদোনা। 65তম জন্মদিনে ভক্তদের সঙ্গে আবারও পথে নেমে এলেন উদযাপনে। ব্রোঞ্জের জার্সি গায়ে যেন ঘুরে বেড়াচ্ছেন চিরচেনা সেই নাপোলির পথে পথে। আর্জেন্টিনার মারাদোনা যে ইতালিরই বেশি আপন। ফুটবল ঈশ্বরের 65তম জন্মদিন উপলক্ষে নাপোলির পথে উৎসবের আমেজ। কিংবদন্তিদের যে মৃত্যু নেই, সেই উপলব্ধি আরও একবার পেল ম্যারাডোনা ভক্তরা। আর্জেন্টাইন কিংবদন্তির জন্মদিন উপলক্ষে তার জাদুঘর থেকে বাইরে বের করে আনা হয় ফুটবল জাদুকরের মূর্তি। ডেমোনিকো সেইপের এই মূর্তিটিকে উন্মুক্ত রাখা হয় ভক্তদের জন্য। স্ট্যাচুটি নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করানো হয়। জন্ম আর্জেন্টিনায় হলেও ইতালির নেপলস যেন তারই শহর। ম্যারাদোনার সেই মূর্তি দেখে কেউ আবেগে আপ্লুত হয়ে পড়েন, কেউ আবার ফিরে যান পুরনো দিনে। ম্যারাডোনা হলেন ঐক্য। তিনি মানুষকে একত্রিত করেছেন, তাকে ধন্যবাদ। দিয়েগো হলেন আবেগ, ভালোবাসা আর ইতিহাস। তিনি নেপোলিটানদের জন্য একজন সত্যিকারের ঐতিহ্য। দিয়েগো মারা যাননি, তার দেহ মারা গেছে, কিন্তু তার আত্মা বেঁচে আছে আমাদের নেপোলিটানদের ভেতরে। তাকে ভালোবাসে এমন সকল মানুষের ভেতরে তিনি এখনো বেঁচে আছেন। আমি বছরের পর বছর ধরে দিয়েগোর জন্মদিন উদযাপন করে আসছি। দিয়েগো আমার মনে সবসময় উপস্থিত থাকে। মারাদোনাকে ইতালিয়ানরা নিজেদের ইতিহাসের বড় একটি অংশ মানেন। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হোয়াইট ওয়াশ এড়াতে শেষ টি-20তে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে বিশ্রামে লিটনের দল। সিরিজ জিতলেও অনুশীলন উইন্ডিজের। ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে বিপিএল এর ড্রাফটে। অভিযোগ প্রমাণের আগে কোনো পদক্ষেপ নেবে না গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজি ফি দিতে ব্যর্থ 2 প্রতিষ্ঠানের জন্য সময় বাড়ল।
এবং বগুড়ায় ভেজা আউটফিল্ডের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত বাংলাদেশ আফগানিস্তান যুব দলের দ্বিতীয় ওয়ানডে, হতাশ স্থানীয় ক্রিকেট প্রেমীরা। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাব্বির। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।